গত ২ বছরে ইভানের প্রতি তার মুগ্ধতা আর ভালোবাসার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রভা কেন জানি খুব কষ্ট হচ্ছে, কান্না করতে ইচ্ছা করছে তার। ইভানের দৃষ্টিতে সে যে ভালোবাসা দেখেছে ইনায়ার প্রতি, সেটা প্রভার যেন কোনো দিনও ছিল না। প্রভা ভালোবাসা শুধু একতরফা হয়ে থেকে গেল। প্রভা আর কোনো কথা বলে না, নিঃশব্দে নীরবে চলে যায় সেখান থেকে। তার চোখ থেকে অজস্র পানি বিন্দু গড়িয়ে পড়ছে। অন্যদিকে রিসোর্টের ছাদের অনেক সময় কাটিয়ে হোটেল রুমে ফিরে আসে তারা। অরণ্য ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া কোনো রকম বাধা প্রদান করে না এবং শক্ত করে জড়িয়ে ধরে ইনায়াকে। রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় ইনায়াকে। এরপর তার এলোমেলো চুল কানের পিছনে গুজে দেয়। আজ সারা রাত ইনায়ার ওপর রাজত্ব চলে অরণ্যর। ইনায়ার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে যায় সে। পূর্ণতা পায় তাদের ভালোবাসার। আর ইনায়া আকাশের দিকে তাকিয়ে নিজের নামে অভিযোগ করে যায়, শব্দ শুধু তার, সে আজ সর্বহারা। রাত প্রায় ৩টা। ইনায়া এখন অরণ্যর বুকে শুয়ে রয়েছে। লজ্জায় ইনায়া মুখ একদম লাল হয়ে গেছে, যা দেখে অরণ্য শব্দ করে হাসে আর বলে, কি বউ, হানিমুন করার ইচ্ছে পূরণ হয়েছে? আজ থেকে অরণ্যরাজ চৌধুরী সম্পূর্ণ তোমার। আর শোনো বউ, তুমিও শুধু আমার। ভালোবাসি তোমায় বউ, অনেক ভালোবাসি। অরণ্য কথা শুনে ইনায়ার বুকে ঘুষি দেয়। অরণ্য বলে, বাসর করতে চাইলে তুমি এখন আমায় মারছ কেন? বউ, তুমি আমার সর্বনাশ করে দিলে। এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে? হায়রে, কি সর্বনাশ হয়ে গেল আমার। অরণ্য এমন নাটক দেখে ইনায়া মারার গতি বাড়িয়ে দেয়। এরপর একে অপরকে রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করে ইভান। ইনায়া অনেক সময় আগে খাবার অর্ডার করেছিল, যার ফলে ওর খাবার এনে রেডি করা হয়েছে। ইভান ইনায়াকে ডাকার জন্য সমুদ্রের কাছে যায়, তবে দূর দূরান্ত পর্যন্ত ইনায়াকে না দেখে অবাক হয়ে যায়। প্রায় ৫ মিনিট আগে এখানে সমুদ্রের পানির শব্দ জলোচ্ছ্বাসের সাথে খেলা করছিল, হঠাৎ কোথায় চলে গেল? খাবার অর্ডার করেছে সেটা না নিয়ে রিসোর্টে ফিরে যাওয়ার কথা না। কেন জানি ইভানের মনে সন্দেহ হয়। সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সে ইনায়াকে খুঁজতে থাকে, তবে কোথাও ইনার সন্ধান পায় না। ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য। ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে। শত্রু প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে, তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে। বিছানা ছেড়ে উঠে যায়, ওয়াশরুমে যায় ইনায়া সেখানে আছে কিনা দেখতে। কালকে যেমন ইনায়া সারপ্রাইজ দিয়েছে, আজও তার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে রুম থেকে বের হয়। অরণ্য প্রায় সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও ইনায়া নেই। তার লোক সহ প্রত্যেকে ইনায়াকে খোঁজ করে। অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে যায়, সেখানে খুঁজতে থাকে। কারণ রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ইনায়া সমুদ্রের কাছে গিয়েছে। সমুদ্রের কাছে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু কোথাও ইনায়া নেই। প্রত্যেক মানুষকে ইনায়ার ছবি দেখে জিজ্ঞেস করে কোথাও দেখেছে কিনা, কিন্তু প্রত্যেকে না করে দেয়। অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে। এরপর বলে, অরণ্য, ইনা কোথায়? রেস্টুরেন্টের খাবার অর্ডার করে বাইরের সমুদ্রের কাছে এসেছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তোমার সাথে কি ইনায়া দেখা হয়েছে? ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। সকাল 9টার সময় ইনায়া ঘুম ভেঙেছে। রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে, যার কারণে রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে একটি রেস্টুরেন্ট এসেছে খাবার অর্ডার করে। কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে। তখন ইভানের সাথে দেখা হয় তার। ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায়, তখনই না কিডন্যাপ হয়। আর এরপর অরণ্যর কাছে ফোন করে। অরণ্যর মাথা হাত দিয়ে বসে পড়ে। তার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। সে কি করে এতটা কেয়ারলেস হতে পারে? ইনায়া রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে তা সে কোনো খেয়ালই রাখতে পারে না। অরণ্যের সাথে থাকা বডিগার্ড কী করছিল? তাদেরকে এখানে হানিমুনে নিয়ে আসা হয়েছে, ইনায়ার প্রতি নজর রাখার জন্য এসেছে তারা। কিন্তু সমুদ্রের মধ্যে এত মানুষের ভিড়ে ইনায়াকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। বডিগার্ড সকলে আশেপাশে খুঁজে যাচ্ছে, কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরও ইনায়া কোনো দেখা না পেয়ে তারা ফিরে আসে অরণ্যের কাছে। এরপর বলে, বস, ইনায়া ম্যামকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করব? পুলিশ কল করব? অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত কটমটো করে তাদের দিকে তাকায়, যেন এক্ষুনি সবাইকে খুন করে মাটির নিচে পুঁতে দেবে। ইভান তাদের কথা শুনে অবাক হয়। অরণ্যকে স্যার বলে ডাকছে কেন? মালদ্বীপে আসার সময় কি অরণ্য বডিগার্ড নিয়ে এসেছে? কিন্তু কেন?
অরণ্যের শরীর এখন রাগে জ্বলে যাচ্ছে। তার হাতে থাকা ফোনের সময় দেখে তার ভয় আর রাগ দুটোই হচ্ছে। ঘড়িতে প্রায় সকাল 10টা বাজে। শত্রুর কথা অনুযায়ী দুপুর 12টার মধ্যে সে ইনায়াকে খুন করে ফেলবে। খুন শব্দটা উচ্চারণ করতে অরণ্য ভয় করছে। সে ইনায়াকে ছাড়াই কী করে বাঁচবে? যদি ইনায়ার মৃত্যু হয় তবে সে অরণ্যও মৃত্যু হবে, কারণ ইনায়াকে ছাড়া বেঁচে থাকা তার দ্বারা অসম্ভব। ওই অষ্টদশী নারীকে যে সে অনেক ভালোবাসে। অরণ্য একবার হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখছে, আর একবার তার বডিগার্ডকে আশেপাশে খুঁজতে বলছে। অরণ্যের অবস্থা দেখে ইভান ওকে সান্ত্বনা দেয় আর বলে, অরণ্য, ইনায়া মনে হয় কোথায় হারিয়ে গেছে। সমুদ্র এত মানুষের ভিড়ে হয়তো পথ ভুলে কোনো অজানা রাস্তা চলে গেছে। থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে তারা ইনায়াকে খুঁজে বের করবে। ইভানের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই, কারণ সে জানে ইনায়া হারিয়ে যায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়া এখন অনেক বিপদে রয়েছে। যদি এক্ষুনি তাকে খুঁজে না পাওয়া যায় তবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনায়াকে। অরণ্য বলে, ইনায়া হারিয়ে যায় নাই, বরং ওর কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়ার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি এক্ষুনি ওর খোঁজ না পাওয়া যায় তবে ওরা মেরে ফেলবে আমার ইনায়াকে। অরণ্য এমন কথা শুনে ইভান সম্পূর্ণ শক হয়ে যায়। ইনায়া কিডন্যাপ করা হয়েছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না, কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই। ইনায়া যথেষ্ট সাহসী আর মিশুক একজন মানুষ, যার সাথে ব্যবসা বা অন্য যে কোনো বিষয়ে কেউ শত্রুতা করে না। আর অরণ্য কী করে জানলো ইনায়া কিডন্যাপ হয়ে গেছে? তবে কি অরণ্য জানে কে ইনায়াকে কিডন্যাপ করেছে? এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে। কিন্তু কে এই শত্রু যে ইনায়াকে খুন করতে চায়, যার জন্য মালদ্বীপে তাদের হানিমুন চলে এসেছে? ইভান বলে, ইনায়া কিডন্যাপ হয়ে গেছে মানে? তুমি কি করে জানলে সেটা? আর ইনায়ার সাথে তো কারো শত্রুতা নেই, তবে কে তাকে খুন করার চেষ্টা করবে? তুমি কি তার পরিচয় জানো? আসল অপরাধীকে? এত বছর অরণ্য বাড়ির প্রত্যেক সদস্যর কাছ থেকে শত্রু পরিচয় লুকিয়ে রেখেছে, কিন্তু আর নয়। আগন্তুক শত্রু যে কোনো পরিচিত মানুষ নয়, বরং তাদের আপনজন, তার সকলে জানা দরকার। আর ইভান চৌধুরী বাড়ির সন্তান, তাই তার জানার অধিকার রয়েছে সব কিছুর বিষয়। অরণ্য শান্ত হয়ে বলে, উনি শুধু ইনায়ার শত্রু নয়, বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু। ঘরের শত্রু বিভীষণ, আমাদের প্রিয় পুপি। বিদেশে এত বছর তুমি যার কাছে থেকে পড়াশোনা করেছ, যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনায়ার প্রতি বিষ ঢেলে গেছে, যার কারণে ঘৃণা আর রাগে তুমি ইনায়াকে ডিভোর্স দিয়েছ। আমার বাবা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী উনি। ইনায়ার মা বাবা হত্যাকারী উনি। এসএস কোম্পানি ঔষধে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চা খুনি হানিয়া বেগম আমাদের ফুপি। অনুর কথা এবার বিশ্বাস করে না, অসম্ভব। তার ফুপি এমন কাজ কখনই করতে পারে না। যিনি 15 বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন, উনি এত নিকৃষ্ট হতে পারেন না। তবে ফুপি সবসময় ইনায়ার নামে বাজে কথা বলতো। অরুণা বেগম ইনায়ার জন্য ইভানকে বিদেশ পাঠিয়েছে, সব কিছু মূলে ইনায়া রয়েছে, এইসব বলতো, যার কারণে ইভানের মনে ইনায়ার প্রতি ঘৃণা জন্মাতে থাকে। ইভান ব্রেন ওয়াশ করে, যার ফলে সে বিদেশ ফিরে এসে ইনায়াকে ডিভোর্স দেয়। কিন্তু তার ফুপি খুনি হতে পারে না। নিজের ভাইকে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ উনি করতে পারে না। ইভান দ্রুত বলে, অসম্ভব অরণ্য, আমার ফুপি এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না। আর চাচ্চু তো ওনার আপন ভাই, তাহলে কেন তাকে খুন করতে যাবে উনি? ইনার বাবা আর মা ছিলেন ফুপির সবচেয়ে ভালো বন্ধু, তাদের বা কেন খুন করবেন? ইনায়ার সাথে তার কি শত্রুতা থাকতে পারে? অন্যদিকে ইনায়া অজ্ঞান করে গাড়ি করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয়। তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাঁধা। ইনায়াকে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয় শক্ত দড়ি দিয়ে। অন্যদিকে অরণ্য হঠাৎ করে মনে পড়ে সে গত 3 দিন আগে ইনায়াকে হাতে ঘড়ি গিফট করেছে, যার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ইনায়া সেফটির জন্য এমন করেছে। অরণ্য, ফোন বের করো তাড়াতাড়ি, রামিনকেও কল করো। রামিন, ইনায়ার হাতে থাকা ঘড়ির লোকেশন ট্র্যাক করো, ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের। ওকে বস। ইনায়া মাথা এখন বন্দুক হাত করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। ইনায়ার জ্ঞান ফিরে নেয় এখনও, আর একটু সময় পর ইনার মৃত্যু নিশ্চিত। প্রায় 2 ঘন্টা পর ইনায় জ্ঞান ফিরে আসে, চোখের ওপর কালো কাপড় দ্বারা বাঁধা, আর তার হাত পা মোটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা। ইনায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু
সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। সমুদ্র তীর থেকে যে তাকে কেউ কিডন্যাপ করেছে সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না, কিন্তু তার সাথে কার শত্রুতা থাকতে পারে? কোনো অপরিচিত ব্যক্তি কি আগন্তুক শত্রু যে এতদিন ইনায়ার আড়ালে থেকে তার ক্ষতি করে গেছে, যার কারণে 2 বছর আগে অরণ্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এসএস কোম্পানি খাবারে বিষ মিশিয়ে যে হাজার মানুষকে হত্যা করেছে। ইনায়া তার চোখ আর হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে ইনায়ার হাতে ঘড়িতে থাকা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রামিন তার লোকেশন ট্র্যাক করে। সমুদ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এখন ইনায়া অবস্থান করছেন, যা শুনে অরণ্য লোকজন নিয়ে সেখানে ছুটে যায়। যদি ইভান তাদের সাথে যায় না, কারণ অরণ্য তাদের নিয়ে যেতে চায় নাই। সেখানে অনেক ঝামেলা হবে, যা ইভানের সম্মুখে না হয় ভালো। তাছাড়া ইভান অনেক ছোটবেলা থেকে তার ফুপির কাছে থেকেছে বিদেশে। প্রায় 15 বছর বিদেশে তার কাছে থেকে পড়াশোনা করেছে। ফুপি তার কাছে মায়ের সমান, আর ফুপি অরণ্যকে ঘৃণা করতে পারে, কিন্তু ইভানকে উনি ভালোবাসেন। যদি এখন ইভান ফুপির কুৎসিত বা নোংরা রূপ দেখে, তবে তার কষ্ট হবে এবং মন ভেঙে যাবে। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, রাস্তা যেন শেষ হচ্ছে না। অরণ্য বারবার ঘড়ির দিকে সময় দেখে যাচ্ছে আর জিপিএস ট্র্যাকার দিয়ে দেখছে লোকেশন অনুযায়ী কত দূরে রয়েছে ইনায়া। সারা শরীর বেয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, অন্তর্জুড়ে ভয় সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইনায়া এখনও চেয়ারের সাথে বাঁধা অবস্থা রয়েছে, তার হাত পায়ে বাঁধন মুক্ত করার চেষ্টা করছে। চেয়ারে থাকা একটা পেরেক দিয়ে হাতের দড়ির মধ্যে ঘষে যাচ্ছে। হঠাৎ করে তার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দেওয়া একজন, কিন্তু তার হাতের বাঁধন এখনও খোলা হয় নাই। কালো কাপড় সরে যায় চোখের ওপর থেকে। ইনায়া চোখ বন্ধ থাকা অবস্থা অনুভব করে বাইরে থেকে আসার রৌদ্র আলো তার চোখে পড়েছে। ইনায়া পিটপিট করে চোখ খুলো, সামনে তাকিয়ে দেখে কয়েকজন সুসন্দেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে, যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক, আর তাদের চোখে হিংস্র আর নাশকতা। এখানে প্রায় 20 থেকে 30 জন লোক উপস্থিত রয়েছে, কিন্তু তারা সকলে তো ইনায়ার শত্রু হতে পারে না। নিশ্চয়ই কারো নির্দেশে তারা ইনায়াকে কিডন্যাপ করেছে, কিন্তু মানুষটাকে সেটা জানার জন্য ইনায়া বলে, কেন কিডন্যাপ করেছেন আমায়? কি শত্রুতা রয়েছে আপনাদের সাথে আমার? আর কার কথা বা কিডন্যাপ করেছেন? আসল অপরাধীকে আমার সামনে আসতে বলুন। কে আমার শত্রু সেটা জানতে চাই আমি। ইনার কথা শুনে সকল গুন্ডা সরে যায়। তাদের পিছন থেকে একজন মহিলা বের হয়ে আসে, যার হাতে বন্দুক রয়েছে, কিন্তু অপরিচিত মহিলাকে দেখে ইনায়া থমকে যায়। এই মহিলা অপরিচিত নয়, বরং তার পরিচিত। ছোটবেলায় সকল স্মৃতি রয়েছে ইনায়ার মনে নেই। তার বাবা মা যারা কিছু মনে আছে তার। সামনে থাকা মহিলা তাদের বাড়িতে আগে অনেকবার আসতো। তার বাবার মৃত্যুর আগে উনি বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, আর উনি তো মিলন সাহেবের বোন। চৌধুরী বাড়িতে কয়েকবার এসেছেন উনি। ইনায়া অস্পষ্ট স্বরে বলে, ফুপি আপনি এখানে? চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান হানিয়া বেগম, মিলন চৌধুরী আর মাহির চৌধুরী বোন, যার বিয়ে হয়েছে লন্ডনে। সেখানেও স্বামী সন্তান নিয়ে থাকেন উনি। দেশে আসা হয়নি খুব একটা, পছন্দ করেন না। প্রায় 5 বছর বা তারও অধিক সময় পর পর উনি দেশে আসেন। হানিয়া বেগম অনেক বড় লোক, ওনার স্বামী বিদেশে অনেক বড় ব্যবসায়ী। বিদেশে পড়াশোনা করার জন্য ইভান সেখানে যায়। এত বছর সেখান থেকে পড়াশোনা শেষ করে, কিন্তু উনি এখানে কি করছেন? আর ইনায়া কিডন্যাপ বা কেন করিয়েছেন উনি? ইনায়ার সাথে কি শত্রুতা থাকতে পারে ওনার? ইনায়া এমন অবাক হয়ে তাকিয়ে থাকে, দেখে হানিয়া বেগম শয়তানির হাসি দিয়ে বলে, কি ইনায়ারা চৌধুরী, এতদিন পর আমাকে দেখে খুশি হওনি? তোমার বাবার প্রিয় বন্ধু সম্পর্কে তোমার ফুপির শাশুড়ি হই, আর শত্রুতা তোমার বাবার খুনি এসএস কোম্পানির সাবেক এমডি হানিয়া বেগম। তাহলে ইনায়া আগন্তুক শত্রু? কথাটা যেন বিশ্বাস হচ্ছে না ইনায়ার। আর উনি তার বাবার প্রিয় বন্ধু ছিলেন, তবে কেন তার বাবাকে খুন করতে যাবেন উনি? আর যার স্বামী বিদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, সে কেন এসএস কোম্পানির টাকায় লোভ করতে যাবে? আর অরণ্যর কথা অনুসারে এই আগন্তুক শত্রু তার বাবার হত্যা করেছে। যদি হানিয়া বেগম খুন হয়, তবে সে কেন নিজের আপন ভাইয়ের খুন করাবে? ইনায়া বলে, আমার সাথে কি শত্রুতা রয়েছে আপনার? আর আমার আব্বু আমার বন্ধু ছিলেন, তো
তবুও তাকে কেন খুন করলেন আপনি? এত টাকার মালিক হওয়ার পর কেন এসএস কোম্পানির টাকা চুরি করেছেন আপনি? আর কেন নিজের ভাইকে খুন করেছেন? ইনায়ার কথা শুনে হানিয়া বেগম বলে, ইনায়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা রয়েছে তোমার বিশ্বাসঘাতক বাবা আর শয়তান স্বামীর সাথে। আর এসএস কোম্পানির আড়ালে আমার সমস্ত অবৈধ ব্যবসা লুকিয়েছিল, যার কারণে এই কোম্পানি দরকার আমার। আমার বাবা কী ক্ষতি করেছে আপনার? আর অনুজ যথেষ্ট ভালো মানুষ, আর সে আপনার ভাইয়ের ছেলে, তবুও তাকে খুন করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছেন আপনি। আর এসএস কোম্পানির মালিক আমি, আপনি নন। আর আমার কোম্পানির খাবারে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে মানুষকে হত্যা করতে দিব না আমি। ইনার কণ্ঠে এমন তেজ দেখে হানিয়া বেগম হাসে আর বল, ওয়াও, একদম বাবার কার্বন কপি হয়েছে তুমি ইনায়া। তোমার বাবা মানে আমার প্রিয় বন্ধু এরকম ছিল, সবসময় সত্যের পথে চলতো, যার কারণে আমার মতো এত সুন্দরী মডার্ন স্মার্ট মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে। এক গ্রাম্য মেয়ের ভালোবাসা অন্ধ হয়ে তাকে বিয়ে করে, যার শাস্তি স্বরূপ মৃত্যু উপহার দিয়েছে ওকে। ইনা অবাক হয়ে বলে, আপনি শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার বাবাকে খুন করেছেন? উনি আপনাকে বিয়ে করে নাই বলে এটাই কি মূল কারণ আমার বাবার হত্যা? হানিয়া বেগম কথাটা শুনে মাথা নাড়িয়ে না বলে, একমাত্র প্রতিশোধের জন্য ইনায়া বাবাকে খুন করে নাই হানিয়া বেগম, বরং এক প্রকার বাধ্য হয়ে নিজের বন্ধু আর ভালোবাসার মানুষকে খুন করেছে। অরণ্যর বাবা মানে মাহি চৌধুরী যখন রেহানা বেগমকে বিয়ে করে, তখন মিলন চৌধুরী আর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন। এরপর মাহির চৌধুরী তার পরিবার নিয়ে আশ্রয় নেয় বস্তিতে। মাহির সাহেব সামান্য কাজ করে তাদের সংসার চালাতো। বিয়ের কয়েক বছর পর তাদের ছেলে সন্তান হয়, যার নাম অরণ্য। অন্যদিকে ইনায়ের বাবা ইমতিয়াজ আহমেদ বিয়ে করেন অরুণা বেগমের বান্ধবী রুনা বেগমকে। ইমতিয়াজ আহমেদকে আবার পছন্দ করতেন হানিয়া বেগম, কিন্তু চৌধুরী বাড়ি এক অনুষ্ঠানে হানিয়া বেগমের সাথে উপস্থিত হন ইমতিয়াজ আহমেদ। সেখানে অরুণা বেগমের বান্ধবীকে দেখেন উনি। এরপর তার সাথে প্রেমের সম্পর্ক হয়। যখন হানিয়া বেগম তাকে বিয়ের জন্য প্রপোজ করেন, উনি মানা করে দেন, কারণ হানিয়া বেগমকে উনি বন্ধুর নজরে দেখতেন, যার ফলে হানিয়া বেগম রাগ করেন। কিন্তু উনি মনে শত্রুতা নিয়ে শুধু নাটক করে যান যে উনি ইমতিয়াজ আহমেদ আর রুনার বিয়ে মেনে নিয়েছেন। কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ইনায়া। রুনা বেগমের বাবা শরীক সাহেব মেয়ের প্রেমের বিয়ে মেনে নেন নাই, যার ফলে উনি তাদের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। রুনা বেগম ও তার বাবার উপর রাগ করেন, কিন্তু ইনায়া জন্মের খবর শুনে শফিক সাহেব খুশি হন। মেয়ের অন্যায় ভুলে যান নাই, তবে নাতির জন্য উনি কিছু জমি এবং এসএস কোম্পানি লিখে দেন, যার বিষয়ে শুধু ইমতিয়াজ আহমেদ জানত, রুনা বেগম নয়। ইমতিয়াজ আহমেদ এসএস কোম্পানির বিষয়টা হানিয়া বেগমকে বলে। ইমতিয়াজ আহমেদ পরিবার যথেষ্ট ধনী ছিল, তাদের নিজস্ব ব্যবসা তাকে সামলাতে হতো। তাছাড়াও তখন ইনায়া মা রুনা বেগমের অসুস্থ হয়ে পড়েন, যার কারণে ওনার সকলে বিদেশে চলে যান। সকল দায়িত্ব দিয়ে যান হানিয়া বেগমের ওপর। মাহি সাহেব তখন বেকার পুরুষ, বউ বাচ্চার খরচ সামলাতে উনি হিমশিম খান, যার জন্য মিলন সাহেব আড়াল থেকে এসএস কোম্পানি চাকরি করার জন্য অফার করেন তাকে। হানিয়া বেগমও তার ভাইকে কাজ দিতে রাজি হন। এসএস কোম্পানির দায়িত্ব কয়েকদিন ভালোই পালন করেছেন উনি, যতক্ষণ না ওনার পরিচয় হয় একজন ড্রাগ ডিলারের সাথে, যে তাকে কোটি টাকার অফার করে। হানিয়া বেগম নিজের লোভ সংযত রাখতে পারে নাই, উনি রাজি হয়ে যান। এসএস কোম্পানি খাবার বিদেশে পাঠানো হতো, যার মধ্যে হাজারো ড্রাগস পাচার করা হতো। এর ফলে হানিয়া বেগম 51 কোটি টাকা জমা হতো। কিন্তু এই বিষয়টা নজর এড়ায় না মাহির চৌধুরী। মাহির চৌধুরী তার বোনকে অনেকবার সতর্ক করেছেন খাবার ড্রাগস না মেশাতে, কিন্তু উনি শুনে নাই, লোভ থেকে বের হতে পারে না। হানিয়া বেগমের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন উনি, যা ইমতিয়াজ আহমেদের দেখাতে চান। কিন্তু হানিয়া বেগম এর আগেই তার আপন ভাই খুন করেন শাফায়াতের সাহায্যে। শাফায়াত ইনার মামা ছিল, কিন্তু এসএস কোম্পানি তার নামে না লিখে দেওয়ায় উনি রেগেছিলেন, যার ফলে হানিয়া বেগমের সাথে হাত মিলান। মাহি চৌধুরী মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট, যার খবর ইমতিয়াজ আহমেদ শোনেন। বিদেশ থেকে দেশে ফিরে আসেন উনি।
এসএস কোম্পানির সকল দায়িত্ব আবার ওনার কন্ট্রোলে নিয়ে নেয় আর খুব সহজে বুঝে যান হানিয়া বেগম সকল ষড়যন্ত্র, যার কারণে উনি তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দিতে চান। হানিয়া বেগম ভয় পেয়ে যান, তার ক্রাইম পার্টনার সাথে মিলে একইভাবে ইমতিয়াজ আহমেদের অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেন। এরপর এসএস কোম্পানি সহ সকল সম্পত্তি অবৈধ মালিক হন হানিয়া বেগম আর বিদেশের ড্রাগস ডিলার রাফিকে বিয়ে করেন। এখানে এসএস কোম্পানির দায়িত্ব দিয়ে যান সাফায়েতকে, আর তখন বিধবা রুনা বেগমের জায়গা হয় চৌধুরী বাড়িতে।